আর্টিকেল 5 নাগরিকত্বের ফার্স্ট মানে সিটিজেনশিপের ফার্স্ট আর্টিকেল। এখানে কি বলা হয়, আমাদের ভারতবর্ষের সংবিধান যখন গ্রহণ করা হয়েছিল, ভারতবর্ষের সংবিধান কবে গ্রহণ করা হয়? ভারতবর্ষের সংবিধান কবে গ্রহণ করা হয়? দুটো ডেট খুবই ইম্পর্ট্যান্ট, আমি বারবার বলি। একটা হচ্ছে 26শে নভেম্বর 1949, আরেকটা হচ্ছে 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950 এটা হচ্ছে গ্রহণ করার ডেট। অবশ্যই আগের ডেটটা কি হবে? গ্রহণ করার, এবং পরের ডেটটা কি হবে? কার্যকরী করার বা এনফোর্স করার। আচ্ছা, বলা হলো 5 নম্বর আর্টিকেলে বলা হলো ভারতবর্ষের সংবিধান যখন গ্রহণ করা হয় বা কার্যকর করা হয়, মেনলি কার্যকর করা হয়, সেই সময়কার যারা ব্যক্তিরা ছিলেন তাদেরকে নাগরিকত্বর কথা বলা হয় কত নম্বর আর্টিকেলে? 5 নম্বর আর্টিকেলে, অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। মানে ভারতবর্ষের সংবিধান যখন কার্যকরী করা হয়েছিল সেই সময় যে ব্যক্তিগুলো ভারতবর্ষে ছিল, সবে সবে দেশ স্বাধীন হয়েছে, তো তাদেরকে যে নাগরিকত্ব দেওয়া হয়েছিল সেটা কত নম্বর আর্টিকেলে দেওয়া হয়েছিল? সেটা দেওয়া হয়েছিল 5 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, তাহলে সংবিধান কার্য করার সময় যে ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হয় সেটা কত নম্বর আর্টিকেলে দেওয়া হয়? 5 নম্বর আর্টিকেল। চলে যাও পরের আর্টিকেল, আর্টিকেল 6। কমপ্লিকেটেড এখানে কিছুই নেই সেরকম, তার জন্য একটু তাড়াতাড়ি বলারই চেষ্টা করবো। দেখো আর্টিকেল 6, আর্টিকেল 6 যখন বলবে একটা ডেট খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, সেটা হচ্ছে 19 জুলাই 1948, 1948 সাল। 1948 সালের 19 জুলাই এই ডেটটা পরীক্ষায় আসে মাঝে মাঝে। কি বলা হয়? বলা হলো যারা পাকিস্তান থেকে ভারতবর্ষে এসেছিলেন তাদেরকেও তো নাগরিকত্ব দিতে হবে। কত দিনের আগে এসেছিলেন, কবে এসেছিলেন? এই ডেটের আগে, এই ডেটের আগে 19 জুলাই 1948 যারা বর্ডারে ক্রস করে আমাদের ইন্ডিয়াতে এসেছিল, এটাকে রেজিস্ট্রেশন ডে বলা হয়। এটাকে বলা হয় রেজিস্ট্রেশন ডে। এই ডেটের আগে যারা ভারতবর্ষে এসেছিল তাদের নাগরিকত্ব দেওয়ার কথা, যারা পাকিস্তান থেকে এসেছিল তাদের নাগরিকত্ব দেওয়ার কথা কত নম্বর আর্টিকেলে বলা হয়? 6 নম্বর আর্টিকেলে বলা হয়। ঠিক আছে, কত ডেট? 19 জুলাই 1948। এই ডেটের আগে যারা এসেছিল, বোঝা গেল কি বললাম? এই ডেটের আগে যারা এসেছিল, পাকিস্তান থেকে যারা এসেছিলো, যারা ভারতবর্ষে ছিল অলরেডি, তাদের জন্য কত নম্বর আর্টিকেল? 5 নম্বর আর্টিকেল। যারা পাকিস্তান থেকে আসলো তাদের জন্য কত নম্বর আর্টিকেল? তাদের জন্য 6 নম্বর আর্টিকেল। কারণ ভারত আর পাকিস্তানের ভাগ কত সালে হয়েছিল? 1947 সালে হয়ে গেছিলো অলরেডি, তাই তো? তো এটা বলা হয়েছে কবে? 1948 সাল, প্রায় 1 বছর পরের কথা। হয়েছিল আগস্ট মাসে, এটা জুলাই মাস। প্রায় 1 বছরের মধ্যে যারা যারা পাকিস্তান থেকে ভারতবর্ষে এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয় কত নম্বর আর্টিকেলে? 6 নম্বর আর্টিকেলে। চলো আর্টিকেল নাম্বার 7। কি বলা হয় আর্টিকেল নাম্বার 7? বলছে যারা ভারতবর্ষে ছিল, ঠিক আছে, যখন রেজিস্ট্রেশন হচ্ছে তখন তাদের মনে হলো না আমরা পাকিস্তানে যাই, তারা পাকিস্তানে চলে গেল। পাকিস্তানে যে ওদের অবস্থা দেখে আবার মনে হলো যে পাকিস্তানে তো ভালো থাকবো না, এর থেকে ভারতই ভালো ছিল, আবার ভারতবর্ষে চলে আসলো। তাদেরকেও নাগরিকত্ব দিতে হবে তো, যে তারা একবার ভুল করেছে, তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হোক। তার মানে 7 নম্বর আর্টিকেলে বলা হয় যারা প্রথমে ভারতবর্ষে ছিল, রেজিস্ট্রেশনের সময় কোথায় গেল? পাকিস্তানে গেল, আবার ফিরে কোথায় চলে আসলো? ভারতবর্ষে চলে আসলো, তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয় কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 7। এবার একটা কথা বলো, এই যে 3টা আর্টিকেল পড়লাম, কী কী পড়লাম? যারা ভারতবর্ষে ছিল তাদের নাগরিকত্ব। 2 নম্বর বললাম যারা এই ডেটের আগে আমাদের ভারতবর্ষে এসেছে তাদের জন্য নাগরিকত্ব। আরেকটা বললাম যারা ভারতবর্ষে ছিল, পাকিস্তানে গেল, আবার ভারতবর্ষে আসলো, তাদেরকে নাগরিকত্ব দেয় কত নম্বরে? 7 নম্বরে। তুমি একটা কথা বলো, আজকের সময়ে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের সংবিধানে এই 3টে আর্টিকেলের কোনো ভ্যালু আছে কি? আছে কি নেই? আজকের সময়ে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে এই 3টা আর্টিকেলের কোনো ভ্যালু আছে? এই 3টা আর্টিকেলের কিন্তু কোনো ভ্যালু নেই, কিন্তু তবুও রেখে দেওয়া হয়েছে, যেহেতু এটা প্রথম থেকেই ছিল। ঠিক আছে, এই 3টার ভ্যালু, এই 3টার ইউজ আর কখনো হবেও না, আর জীবনেও হবে না, কিন্তু তবুও এটাকে রেখে দেওয়া হয়েছে। চলো চলে যাও 8 নম্বর আর্টিকেল। 8 নম্বর আর্টিকেলে কি বলা হলো? বলো 8 নম্বর আর্টিকেলে কি বলা হয়? যারা ওভারসিজ
যারা ওভারসিজ নাগরিক আছে, ওভারসিজ কাদের বলা হয়? যাদের সকলেই বিদেশে আছে, তাদের পিতা মাতা বংশ সবাই কোথায় আছে? বিদেশে আছে, কিন্তু তারা কোনো কর্মসূত্রে হোক, বৈবাহিক সূত্রে হোক, তারা আমাদের ভারতবর্ষে এসেছে এবং এখানে স্থায়ীভাবে সেটেল হয়ে গেছে, তাহলে তাদেরকে তো নাগরিকত্ব দিতে হবে। এবার তার জন্য প্রসেস আছে, প্রসেস আমি পরে আলোচনা করব। রেজিস্ট্রেশন প্রসেস আছে, নিউট্রালাইজেশন আছে, ন্যাচারালাইজেশন। তাহলে যে ব্যক্তিটা ভারতবর্ষে এসে সেটেল হয়েছে, সে একজন বিদেশি ব্যক্তি, তাকেও তো নাগরিকত্ব দিতে হবে। তো তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য কত নম্বর আর্টিকেল ইউজ করা হয়? 8 নম্বর আর্টিকেল ইউজ করা, এটা ওভারসিজদের জন্য। ঠিক আছে, এইবার এখানে কিছু প্রসেস আছে যে কোন কোন প্রসেসে তাকে নাগরিকত্ব দেওয়া যায়। আসলো একজন ব্যক্তি, তাকে সোজাসুজি তো আমি নাগরিকত্ব দিয়ে দেবো না, দেবো কি? যে একজন ব্যক্তি ভারতবর্ষে এসছে কাজের জন্য, এখানে সেটেল হয়েছে, 2 বছর হলো আছে, তাকে নাগরিকত্ব দিয়ে দেবো? একদমই না। তার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, ক্রাইটেরিয়া আছে, সেগুলোকে ফুলফিল করতে হয়, তাই তো? যখন রেজিস্ট্রেশনের জন্য থাকবো তখন 7 বছর ধরে ভারতবর্ষে থাকতে হয়, অ্যাপ্লাই করার পর 7 বছর থাকতে হয়, তবে সে সিটিজেনশিপ পায়। যদি ন্যাচারালাইজেশনের জন্য হয় তাহলে ভারতবর্ষে অ্যাপ্লাই করার পর 12 বছর থাকতে হয়, তবে তাকে কি বলা হয়? 12 বছর পরে যেয়ে তাকে কি দেওয়া হয়? সিটিজেনশিপ দেওয়া হয়। ঠিক আছে, পরে আলোচনা করবো ডিটেলসে। তাহলে 8 নম্বর আর্টিকেল কাদের জন্য দেওয়া হয়? যারা ওভারসিজ আছে, তাই তো? যারা বিদেশে বসবাস করতো, বিদেশেই সব কিছু, বিদেশেই জন্ম, বিদেশেই তার ডিসেন্ট বা বংশ, তবুও তারা যদি ভারতবর্ষে এসে কখনো সেটেল হয়ে যায়, কর্মসূত্রে হোক, বৈবাহিক সূত্রে হোক, তাহলে তাদের কত নম্বর আর্টিকেলে দেওয়া হবে? 8 নম্বর আর্টিকেলে তাদেরকে দেওয়া হবে। এইবার একটা কথা আছে, দুদিন আগে একটা শুনেছিলে, যখন এই পাকিস্তান আর ভারতের একটা কনফ্লিক্ট চলছিল, এখনও চলছে, যখন পিক টাইমে ছিল, তখন পাকিস্তানের প্রত্যেকটা লোককে বলা হয়েছিল, যারা যারা এসেছিলো তাদেরকে বলা হয়েছিল পাকিস্তানে ব্যাক করে যেতে। মনে আছে? সবাইকে বলা হয়েছিল আপনারা সবাই পাকিস্তানে চলে যান, তাই তো? তখন একজনের নাম খুব বারবার উঠে এসেছিলো, সেটা হচ্ছে সীমা হায়দার, যে আমাদের ইন্ডিয়াতে বৈবাহিক সূত্রে এসে কী হয়েছে? বিয়ে করে এসছে। তখন যখন বলা হলো যে তাহলে সীমা হায়দারও তো পাকিস্তানে, সে এখনও নাগরিকত্ব পায়নি, কারণ সে পাকিস্তান থেকে বেশ 2 থেকে 3 বছর আগে সে এসছে বিয়ে করে। ঠিক আছে, তাহলে সে এখনও নাগরিকত্ব পায়নি, সে এখনও, তাহলে তাকেও কি পাকিস্তানে পাঠাতে হবে? তখন হাইকোর্ট রায় দিল না, তাকে পাকিস্তানে পাঠানো হবে না। তার কারণ কি? সে বর্তমানে অ্যাপ্লাই করেছে নাগরিকত্বের জন্য, যেহেতু সে অ্যাপ্লাই করেছে তার জন্য সে এখানে বর্তমানে থাকতে পারবে। তো সীমা হায়দারকে কিন্তু পাঠানো হয়নি পাকিস্তানে। ঠিক আছে, চলো চলে যাও 9 নম্বর আর্টিকেল, আর্টিকেল 9। আর্টিকেল 9 খুব ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল, বারবার পরীক্ষায় এসছে। আমাদের এই যে ইন্ডিয়ান যে সিটিজেনশিপটা গ্রহণ করা হয়েছে, সেটা কী ধরনের সিটিজেনশিপ? আমাদের ভারতবর্ষের যে সিটিজেনশিপটা গ্রহণ করা হয়েছে, সেটা কী ধরনের সিটিজেনশিপ? সিঙ্গেল সিটিজেনশিপ। এইবার আমাকে ভালো করে বুঝিয়ে বলো যে সিঙ্গেল সিটিজেনশিপ মানে কি? এক নাগরিকত্ব, ডিরেক্ট ট্রান্সলেশন হয়ে গেলে এক নাগরিকত্ব। এটার মানে কি? এক নাগরিকত্বের মানে কি? একটা দেশেরই নাগরিকত্ব পাবে, একদমই তাই, একটা দেশেরই নাগরিকত্ব পাবে। এক নাগরিকত্ব বলতে এখানে দুটো সেন্সে এক নাগরিকত্ব বোঝায়। প্রথম যেটা বললে একদম ঠিক বলেছ, যে ভারতবর্ষের কোনো ব্যক্তি এক নাগরিকত্ব মানে এটাই যে সে একটা দেশেরই নাগরিকত্ব পাবে, অন্য কোনো দেশের একসাথে 2 বা 3টে দেশের নাগরিকত্ব সে পাবে না। ঠিক আছে, এটা একটা এক নাগরিকত্বের সেন্স একটা হলো। আরেকটা কী সেন্সে ইউজ করা হয়? একই হলো ব্যাপার, 1 নম্বরের মধ্যেই পড়লো না। হ্যাঁ, সে ভারতের নাগরিকত্ব নিয়ে বাইরের দেশে তুমি থাকতেই পারো, না থাকার কিছু নিয়ে থাকতেই পারো, কিন্তু তোমার, হ্যাঁ হ্যাঁ, না, যখনই তুমি অন্য দেশের নাগরিকত্ব নেবে, ভারতেরটা অটোমেটিক্যালি টার্মিনেট হয়ে যাবে, অটোমেটিক্যালি ওটা ক্যান্সেল হয়ে যাবে, এটাই নিয়ম ভারতবর্ষের। কি? হ্যাঁ, পাবে, আবার না ভারতবর্ষের নাগরিকত্ব পাবে না। ওটা 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 এলিমিনেশনে পায় না, টার্মিনেশনে পায় না, মানে পায়। ঠিক আছে, যদি তার কোনো 3টে প্রসেস আছে, পরে আলোচনা করছি কোনটার ক্ষেত্রে পায় কোনটার ক্ষেত্রে পায় না। 3টে প্রসেস আছে, তার মধ্যে একটাতে পায় না, বাদ বাকি 2টোতে আবার নাগরিকত্ব পায়। দেখো, তাহলে সিঙ্গেল সিটিজেনশিপের আমাদের যদি আমি কনসেপ্টটা বলি, 1 নম্বর কনসেপ্ট কোনটা? যে একটাই নাগরিকত্ব থাকতে পারবে, সে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না। যদি ভারতবর্ষের নাগরিকত্ব তার কাছে থাকে, তবে সে ইন্ডিয়ান সিটিজেনশিপ
পেয়ে গেছে, তার মানে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না। যদি করে তাহলে অটোমেটিক্যালি কী হবে, ভারতবর্ষের নাগরিকত্বটা তার কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আর 2 নম্বর সেন্সে কোনটা বোঝানো হয়, 2 নম্বর সেন্সে বোঝানো হয় যে আমাদের যে নাগরিকত্ব ব্যাপারটা আছে সেটা শুধুই আমাদের দেশের জন্য আছে। যদি আমেরিকাতে যাও, আমেরিকাতে ডুয়াল সিটিজেনশিপ, তার মানে কি আমেরিকা গ্রহণ করেছে ডুয়াল সিটিজেনশিপ, তার মানে কি আমেরিকাতে প্রত্যেকটা দেশের জন্য তাদেরকে একটা নাগরিকত্ব দেওয়া হয়, আবার প্রত্যেকটা রাজ্যের জন্য তাকে একটা নাগরিকত্ব দেওয়া হয়। যেমন ধরো আমি যদি এখানে বসবাস করি, এটা যদি আমেরিকা হতো তাহলে আমি বলতাম আমি ভারতবর্ষের একটা নাগরিকত্ব পেয়েছি, আবার পশ্চিমবঙ্গের একটা নাগরিকত্ব পেয়েছি। কিন্তু আমাদের দেশে কি তাই হয়? আমরা শুধুমাত্র দেশের জন্যই নাগরিকত্ব পাই, আমরা স্টেটের জন্য কোনো নাগরিকত্ব পাই না। এই সেন্সে এটাকে বলা হয় সিঙ্গেল সিটিজেনশিপ। বোঝা গেল? এই দুটো জিনিসই মনে রাখবে, ঠিক আছে? এই দুটো জিনিসই মনে রাখবে। আমেরিকাতে কিন্তু এটা হয়, ওর জন্য ও কি করে, দেশের জন্য একটা নাগরিকত্ব পায়, আবার স্টেটের জন্য একটা নাগরিকত্ব পায়, যে আমি ফ্লোরিডার বাসিন্দা মানে আমি ফ্লোরিডার নাগরিক, ঠিক আছে? ওই স্টেট অফ ফ্লোরিডা থেকে তাকে একটা কী দেওয়া হয়, কী দেওয়া হয়, সিটিজেনশিপ দেওয়া হয়, ঠিক আছে? চলো 9 নম্বর আর্টিকেলে তাহলে কি বলা হলো? 9 নম্বর আর্টিকেলে ওটাই বলা হলো যে ভারতবর্ষ এক নাগরিকত্ব গ্রহণ করেছে। ভারতবর্ষের কোনো ব্যক্তি, বলা হলো ভারতবর্ষ একটা নাগরিকত্ব গ্রহণ করেছে, সিঙ্গেল সিটিজেনশিপ গ্রহণ করেছে, এবং যদি কোনো ব্যক্তি ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে সে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না। করতে পারে, করতে পারবে না তা না, কিন্তু যদি করে তাহলে ভারতবর্ষের নাগরিকত্ব কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এটাই বলা হয় আর্টিকেল নাম্বার 9। এটাই বলা হয় কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 9-এ। যদি কখনো ঘুরিয়ে একটু কোশ্চেন থাকে যে আমাদের যে সিঙ্গেল সিটিজেনশিপ বলা হয় সেটা কত নম্বর আর্টিকেলে ডেসক্রাইব করা হয়, তাহলে তোমাকে বলতে হবে কত নম্বর আর্টিকেলে? 9 নম্বর আর্টিকেলে সেটা কিন্তু ডেসক্রাইব করা হয় যে আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ। বোঝা গেল? চলো এর পরের আর্টিকেল আর দুটোর ডিটেলসে বললাম না, 10 নম্বর আর 11 নম্বর। এখানে কি বলা হয় 10, 11 একসাথে বলে দিচ্ছি। এই যে নাগরিকত্ব সম্পর্ক যে টোটাল যে জিনিসটা, যেমন ধরো কারো নাগরিকত্ব বাতিল হচ্ছে, এখানে বললাম ওভারসিজদের নাগরিকত্ব, এখানে বললাম পাকিস্তান থেকে যারা এসেছিলো বা আবার পাকিস্তানে গেলো আবার আসলো, এই টোটাল যে ক্ষমতা, এগুলোকে যদি কখনো অ্যামেন্ড করতে হয়, এই নিয়মগুলোকে যদি কখনো চেঞ্জ করতে হয়, সেই টোটাল ক্ষমতা কার হাতে দেওয়া হয়েছে? সেই টোটাল ক্ষমতা দেওয়া হয়েছে পার্লামেন্টের হাতে। কার হাতে? সেই টোটাল ক্ষমতা দেওয়া হয়েছে পার্লামেন্টের হাতে। এটাই মেনলি 10 নম্বর আর 11 নম্বর আর্টিকেলের গুরুত্ব, ঠিক আছে? এখানে যা যা আছে, এখানে যা যা বললাম আমি এতক্ষণ ধরে, এই প্রত্যেকটা ক্ষমতা কার হাতে দেওয়া হয়েছে? পার্লামেন্টের হাতে দেওয়া হয়েছে। বোঝা গেল কি বললাম? এই প্রত্যেকটা ক্ষমতা দেওয়া হয়েছে পার্লামেন্টের হাতে। যদি কখনো পরীক্ষায় কোশ্চেন থাকে, ধরে নাও যেমন এই কালকের পরশুদিনের এসআইয়ের পরীক্ষায় একটা কোশ্চেন ছিল, এরকম না, যদি ওটা ভাইস প্রেসিডেন্ট থেকে কোশ্চেন ছিল, যে কোনো ক্ষমতা, বেশিরভাগ ক্ষমতা ভারতবর্ষের কার হাতে ন্যস্ত থাকে? পার্লামেন্টের হাতে। যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ, এখানে পার্লামেন্ট হলো সর্বসর্বা। পার্লামেন্ট চাইলে সব কিছু করতে পারে। পার্লামেন্ট চাইলে সংবিধানের যিনি প্রধান, আমাদের সংবিধানের বা ইন্ডিয়ান ফার্স্ট সিটিজেন কাকে বলা হয়? রাষ্ট্রপতি। পার্লামেন্ট চাইলে রাষ্ট্রপতিকেও সরিয়ে দিতে পারে। পার্লামেন্ট চাইলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও সরিয়ে দিতে পারে। পার্লামেন্টের হাতে সমস্ত ক্ষমতা, বেশিরভাগ ক্ষমতা কার হাতে দেওয়া থাকে? পার্লামেন্টের হাতে দেওয়া থাকে। এবার যদি কখনো পরীক্ষায় কোশ্চেন আসে, তুমি পারছো না, ঠিক আছে, ঢিল মেরে পার্লামেন্ট দিয়ে আসতে পারো, 80% চান্স আছে সেটা ঠিক হওয়ার, ঠিক আছে? চলো আজকে আরেকটা, না একই জিনিস নেই, একই জিনিস নেই। মেনলি বলা হয় এদের যে ক্ষমতাটা, এই যে ক্ষমতাগুলো আছে, ক্ষমতাগুলো পার্লামেন্টের হাতে দেওয়া হয়, ঠিক আছে? এবার এখানে একটা ক্ষমতার কথা বলা হয়েছে, এখানে কিছু একটা বলা হয়েছে, আমি ওটা দেখে তোমাকে বলছি পরে, ঠিক আছে? অবশ্য নোটটার মধ্যে মনে হয় সব বলা আছে, নোটের মধ্যে আমি তোমাকে পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠিয়ে দেবো, দেখে নেবে। চলো আজকে এইটুকুই বলবো, এইটুকুই বলার ছিল। এরপরে সিটিজেনশিপের আরও যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা পড়ে থাকে, সেটা কি, এই আমাদের যারা ভারতবর্ষের নাগরিকত্ব পায়, ধরো আমি একজন ভারতবর্ষী নয় বা আমি একজন ভারতবাসী, আমি তো সিটিজেনশিপ পেয়েছি। আমি কী জন্য পেয়েছি? আমার জন্ম এখানে,
আমার ডিসেন্ট এখানে, আমার বংশ এখানে, তাই তো, আমি তার জন্য পেয়েছি। আরেকজন ব্যক্তি যিনি ধরো কর্মসূত্রে এসছেন, সে অন্য দেশের নাগরিক, কর্মসূত্রে এসছেন এবং এখানে এসে তিনি সিটিজেনশিপ নিয়েছে। অনেকেই আছে এরকম, প্রচুর আছে। তাহলে তারাও কি জন্মসূত্রে পেয়েছে? মোটেও জন্মসূত্রে পায়নি, তারা অন্য একটা প্রসেসে পেয়েছে। এই যে সিটিজেনশিপ অ্যাকোয়ার করছি, এই অ্যাকোয়ার করার টোটাল 5টা প্রসেস আছে। কতগুলো? 5টা প্রসেস আছে। ঠিক আছে, নেক্সট দিন আলোচনা করব। আর ধরো আমি ভারতবর্ষের সিটিজেনশিপ নিয়েছি, আমি হঠাৎ করে আমেরিকা গেলাম, আমেরিকার সিটিজেনশিপ নিয়ে নিলাম। তাহলে ভারতবর্ষে যেহেতু সিঙ্গেল সিটিজেনশিপ, তাহলে আমারটা কী হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তাহলে আমারটা কী হয়ে গেল? টার্মিনেট হয়ে গেল। আচ্ছা, আমি আমার দেশ বিরোধী কাজ করলাম, আমি পাকিস্তানের জঙ্গিদের সাথে যুক্ত, ঠিক আছে, কোনো দেশ বিরোধী কাজ করলাম, তাহলে সেক্ষেত্রে আমি যদি দেশের বিরুদ্ধে যাই কখনো, তাহলে সেক্ষেত্রে আমার সিটিজেনশিপ কী হতে পারে? বাদ হয়ে যেতে পারে। আরেকটা কি করে বাদ হতে পারে? আমি যদি চাই যে আমি আমার দেশের সিটিজেনশিপ ত্যাগ করব, ক্যান্সেল করব, তাহলে আমি নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায় সেটাকে কী করতে পারি? ক্যান্সেলও করতে পারি। তাহলে এই যে 3টা প্রসেসে কী করা যায়? সিটিজেনশিপ বাদ হওয়া যায়। আর 5টা প্রসেসে কী হয়? সিটিজেনশিপ অ্যাকোয়ার করা যায়। এই 3টা প্রসেস এবং 5টা প্রসেস খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা নেক্সট দিন খুব ভালো করে ডিটেলসে পড়বো। ওখান থেকে কোশ্চেন আসে যে কোন প্রসেসের জন্য কত বছর দরকার, কত বছর ইন্ডিয়াতে থাকতে হয়। ঠিক আছে, আজকে একটু তাড়াতাড়ি বললাম, এইটুকুটাই বললাম। নেক্সট দিন এইটুকুটা দেখে এসো, ঠিক আছে, এইটুকুটা দেখে আসবে। আর নেক্সট দিন যেটা পড়বো সেটা হচ্ছে ওই প্রসেসগুলো। ঠিক আছে, চলো এইবার একটু 1 মিনিট সময়, জাস্ট 1 মিনিট